আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সিরিয়ার ভেতর যে দ্রুত সম্প্রদায়ের লোক রয়েছে, কথিতভাবে তাদের রক্ষা করার জন্য সিরিয়ার ভেতর নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। এবং দ্রুত সম্প্রদায়ের যে এলাকা রয়েছে সেখানে সৈন্য মোতায়েন করেছিল সিরিয়ান বর্তমান প্রশাসন। ইস্যুটিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যে সংঘর্ষ চলেছে তার পরিস্থিতি মারাত্মকভাবেই কিন্তু সিরিয়ার জনগণকে ভোগ করতে হয়েছে। অলরেডি প্রায় 350 জন সেখানে নিহত হয়েছেন এবং পরিস্থিতি প্রচণ্ডভাবে সেই জায়গায় থমথমে। যেমনটা আমি বলেছিলাম এবং যেমনটা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছিল যে গোলান মালভূমি গ্যালিলিতে অবস্থিত দ্রুত সম্প্রদায়ের যে লোক রয়েছেন, যদি ইসরায়েলের নাগরিকত্ব গ্রহণ করে বা গ্রহণ করার জন্য তারা সম্মতি দেয়, এরপরে কিন্তু সিরিয়ার ভেতর একটা সমাধানের যে নতুন চিত্র সেটা পাওয়া যাবে। সেটা কিন্তু হয়ে গেছে। দেখুন, ইসরায়েল হামলা করলো, হামলা করার পরই হঠাৎ করে এই গ্যালিলি, যেটা গোলান মালভূমির দ্রুত সম্প্রদায়ের লোক রয়েছেন, একটা কতিপয় বড় অংশ তারা ইসরায়েলের নাগরিকত্ব নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে। আর এর পরপরই কিন্তু সিরিয়ান সরকার দ্রুত সম্প্রদায়ের এই জায়গায় যে সেনাবাহিনী মোতায়েন করেছিল সেটা তারা প্রত্যাহার করেছে। এবং কেনই বা হঠাৎ করে সিরিয়ার দক্ষিণে অবস্থিত সুবাইদা প্রদেশে, যেখানে দ্রুত সম্প্রদায়ের লোক রয়েছে, সেখানে হঠাৎ করে সিরিয়ান সরকার তার সেনাবাহিনী প্রেরণ করলো, জায়গাটাকে ঘেরাও করলো, হামলা করলো। আবার ইসরায়েলের হামলার একদিন পরই হঠাৎ করে কেনই বা সেখান থেকে তারা সৈন্য প্রত্যাহার করলো। এই সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে সিরিয়ান বর্তমান যিনি লিডার রয়েছেন জনাব জোলানি, তিনি কোনো মন্তব্য করেননি। এবং জোলানি মন্তব্য করুক বা না করুক, জোলানির এই পদক্ষেপে ইসরায়েল বড় সুবিধা পেয়েছে এবং ইসরায়েলের যে দীর্ঘদিনের স্বপ্ন ছিল সেটা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইসরায়েলের খবর যে সিরিয়ার এই ঘটনার পর এবং দুরুজদের রক্ষা করার জন্য কথিত ইসরায়েলের নাটকের পর গোলান মালভূমির প্রতি 5 জনের একজন যে দ্রুত সম্প্রদায়ের লোক রয়েছে তারা ইসরায়েলি নাগরিকত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা অনেকেই নিয়েছে। এবং কেনই জোলানি হামলা করলো, কেনই ইসরায়েলি হামলার পর তারা নিজেরাই আবার যুদ্ধবিরতি করলো, কেনই বা ইসরায়েলকে ওই জায়গায় দ্রুত সম্প্রদায়ের লোকদের রক্ষা করার জন্য এখন ঘাঁটি দেওয়া হবে, এই বিষয় নিয়ে জোলানি সরকার কোনো মন্তব্য করেনি। যদিও কিন্তু পরিষ্কারভাবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই হামলা, এই সৈন্য মোতায়েন, এই সকল কিছুই ছিল ইসরায়েলকে সরাসরি সুবিধা পাইয়ে দেওয়ার নাটক, যে ক্ষেত্রে ইসরায়েল আরেকটি মাস্টার প্ল্যানে সফল। মাত্র কিছুদিন পূর্বেই যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘর্ষ চলছিল, এর একেবারে শেষের দিকে ইরানের 3টি পরমাণু স্থাপনা, যথাক্রমে ফোর্দো, ইস্পাহান এবং নাতানজ, এই 3টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র একযোগে হামলা করে। তবে এই হামলার যে মূল্যায়ন, সেই মূল্যায়নপত্র কোনোভাবেই প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। যে হামলা তারা করেছে, তবে হামলায় যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেই বিষয়ে তারা তথ্য প্রকাশ করেনি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রিসেন্টলি যুক্তরাষ্ট্র সেই তথ্য প্রকাশ করেছে এবং সেই খবরগুলো দ্য টাইমস অফ ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র নিশ্চিত করছে যে 3টি পরমাণু স্থাপনায় আক্রমণ করলেও ইরানের মাত্র একটি পরমাণু স্থাপনা, যে ফর্দো পরমাণু স্থাপনা রয়েছে, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি 2টি পরমাণু স্থাপনা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি এবং ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই সেগুলো ঠিকঠাক করে আবার উৎপাদনে যেতে সক্ষম। ইস্যুটিকে কেন্দ্র করে সরাসরি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করা হয়েছে এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে গতবারের হামলা এবং ইরানের বিরুদ্ধে যে সামরিক অ্যাকশন, সেখানে এটা যুক্তরাষ্ট্রের একটি বড় পরাজয়। কারণ যুক্তরাষ্ট্র হামলার পর দাবি করেছিল তারা ইরানের ইউরেনিয়াম উৎপাদনের যে সক্ষমতা সেটা ধ্বংস করে দিয়েছে এবং 2 থেকে 3 বছর তারা পিছিয়ে গেছে এই পরমাণু কর্মসূচিতে। তবে এখন পরিস্থিতির যে স্থিতি তৈরি হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্র মেনে নিতে বাধ্য হয়েছে যে তাদের হামলা ব্যর্থ এবং ইরানের কাঙ্ক্ষিত যে ক্ষতি তারা করতে চেয়েছিল সেই ক্ষতি করতে পারেনি। এই সকল কিছুর মাঝেই ইরান নতুন করে স্টেটমেন্টে পরিষ্কার করেছে যে তাদের পরমাণু স্থাপনাগুলোতে যে সামান্য ক্ষতি হয়েছিল সেগুলো তারা রিকভার করে ফেলেছে এবং অবকাঠামোগত সকল কিছু নতুন করে সেট আপ করে তারা নতুন করে ইউরেনিয়াম এনরিচমেন্টের উৎপাদনে গিয়েছে। যদিও বর্তমানে উৎপাদনের যে পরিমাণ এবং হার সেটা অনেকটাই কম, ব্যাপক ভিত্তিতে তারা শুরু করেনি, তবে উৎপাদন শুরু হয়ে গেছে এবং ইরান আশা করছে যে আগামী 7 থেকে 8 দিনের ভেতরই এই উৎপাদন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিতে তারা সক্ষম হবেন। এবং যেমনটা তারা হুমকি দিয়েছেন এবং যেমনটা তারা বলেছিলেন যে যদি আগামী 15 দিনের ভেতর যুক্তরাষ্ট্র এবং তার যে পশ্চিমা মিত্ররা রয়েছে, জাতিসংঘের যে স্ন্যাপবিট রয়েছে সেটা আবার রিকল করে এবং স্থাপন করে, তাহলে তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট 90% নিয়ে যাবে। সেই কার্যক্রমের যে প্রথম ধাপ সেটা সম্পূর্ণ। এখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে 90% ইউরেনিয়াম এনরিচমেন্টের প্রোগ্রাম রয়েছে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে ইরান সেই দিকে ধাবিত হচ্ছে। আর পশ্চিমা বিশ্ব কিন্তু এই বিষয়ে কোনো কিছু করতে পারছে না। দেখুন, ইরানের যে বক্তব্য, ইরানের যে কথা, সেগুলো কোনো হুমকি নয়, সেগুলো
পাথরের উপর লেখা অনেকটা দাস্তাবাজের মতো, যা বলবে তাই করবে এবং ইরান যা বলছে তাই করছে। আর এই ইস্যুটিকে কেন্দ্র করেই কিন্তু পরিষ্কার যে ইরান কোনোভাবেই মাথা নত করবে না। গত 12 দিনের সংঘর্ষে ইসরায়েলের ভেতর ইরান যত ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করেছে, যত ড্রোন হামলা করেছে, যদি পশ্চিমা বিশ্বের সহযোগিতা না থাকতো তাহলে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেত। আর এই কথা আমি বলছি না, খুদ যুক্তরাষ্ট্রের যারা সামরিক বিশেষজ্ঞ রয়েছেন তারাই বলছেন। অন্তত পক্ষে 6 থেকে $6.5 বিলিয়ন বিভিন্ন ধরনের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সরাসরি ইসরায়েল পশ্চিমা বিশ্বের সহযোগিতায় ব্যবহার করেছে। যদিও ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো, যেগুলো হাইপারসনিক প্রযুক্তি রয়েছে, সেগুলো প্রতিহত করতে পারেনি ইসরায়েল। তবে ইরানের ছোড়া যে ড্রোনগুলো রয়েছে এবং ক্রুজ মিসাইলগুলো রয়েছে, সেগুলো প্রতিহত করতে পেরেছে। যদি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব সহযোগিতা না করত তাহলে সেগুলো সরাসরি ইসরায়েলে আরো ব্যাপক পরিধিতে হিট করত। সুতরাং ইসরায়েল আরো ক্ষতি হতো এবং যেটা কোনোভাবেই রিকভার করতে ইসরায়েল পারত না, ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিপ্রেক্ষিতে ইরানের সুপ্রিম লিডার এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সরাসরি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বকে ইরান ভয় পায় না। ইরান যে কোনো পরিস্থিতি মোকাবেলা এবং যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে বড় যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে এবং যুদ্ধ করবে। আর ইরান যেই জায়গায় যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদেরই ভয় পায় না, সেই জায়গায় যুক্তরাষ্ট্রের দড়িতে বাঁধা যে পোষ্য রয়েছে ইসরায়েল, তাকে ভয় পাওয়ার কি আছে? তার বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করা এটা শুধু সময়ের ব্যাপার। দেখুন, ইরান আর ইরাক দুইটা এক জিনিস নয়। ইরাকের ভেতর আক্রমণ করে যে সফলতা এবং যেই কৌশলে যুক্তরাষ্ট্র জয়লাভ করেছিল, সেই কৌশলের কোনো কিছুই ইরানের বিরুদ্ধে কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে ইরানের সামরিক দক্ষতা এবং সামরিক প্রযুক্তির সক্ষমতা একটা নেক্সট লেভেলে চলে গেছে। এখন শুধু ইরান যুক্তরাষ্ট্রের স্বার্থ নয়, সরাসরি ইউরোপীয় ইউনিয়নের স্বার্থেও বড় ধরনের আঘাত করতে সক্ষম, যেটা শুধু বৈশ্বিক অর্থনীতি নয়, সামরিক প্রভাবের যে বলয় রয়েছে সেটাকেও ঘুরিয়ে দিতে সক্ষম। প্রশ্নটা হচ্ছে যে ইসরায়েলের মতো একটি দখলদার রাষ্ট্র, যেটা যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি হিসাবে ব্যবহার করা হয়, সেই ঘাঁটি রক্ষা করার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা বিশ্ব এত বড় অর্থনৈতিক ঝুঁকি নেবে কিনা? তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্র করে যখনই কোনো নতুন আপডেট আসবে, সাথে সাথে আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।